হ্যালো ফ্রেন্ডস, আগের সেই গল্পটি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তোমার জন্য সিন্ধুর নীল গল্পের সপ্তম অংশ। লেখিকা সারিকা হোসাইন। দেয়ালে থাকা এসিটা এই তীব্র তাপদাহের মধ্যেও ফুরফুরে ঠান্ডা হাওয়া দিয়ে যাচ্ছে, যার কারণে বাইরের আগ্নেয়গিরির লাভার মতো উত্তাপ গায়ে লাগছে না। জানালার দামি ভারী পর্দাগুলো মাঝে মাঝে বাতাসে দোলে উঠছে। চারপাশে ফিনাইলের উটকো গন্ধ ভেসে বেড়াচ্ছে পুরো কেবিন জুড়ে। সকল পরীক্ষা নিরীক্ষার পর স্ট্রেচারে করে এনে মুহিতকে কেবিনে শিফট করা হলো। চাইলেই মুহিত বাসায় যেতে পারে, কিন্তু মুহিতই যেতে চাচ্ছে না। একজন নার্সসহ একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর নিয়ে কেবিনে প্রবেশ করলেন প্রফেসর সরওয়ার জাহান। হাতে মুহিতের সকল রিপোর্টস। মুহিতকে উদ্দেশ্য করে প্রফেসর বলতে শুরু করলেন, মেজর মুহিত, ভয়ের কিছুই নেই। আপনাকে যেই গুলিটি করা হয়েছিল তা খুব কম রেঞ্জের হওয়ার কারণে পিঠভেদ করে বেরিয়ে গেছে। আল্লাহর সহায়ের জন্য আপনি বেঁচে গেছেন। গুলি ভেতরে থাকলে এতদিনে ইনফেকশন হয়ে আপনি মারা যেতেন। আর হাতে পায়ের যেই হাড়গুলো ভেঙেছে তা অনেকটাই রিকভার করছে। আমি জানি না কে এগুলো ঠিক পজিশনে বসিয়েছে, তবে যিনি বসিয়েছেন তার হাতে জাদু আছে বলতে হবে। এরকম ফ্র্যাকচার আর ভাঙা হাড় জোড়া লাগতে অনেক সময়ের ব্যাপার। আপাতত ব্রেস পরিয়ে কয়েকদিন গলায় সিঙ্ক ঝুলালেই আপনার হাত ঠিক হয়ে যাবে। প্রফেসর সরওয়ার জাহানের কথা শেষে হতে না হতেই ঝড়ের বেগে দৌড়ে কেবিনে প্রবেশ করলো স্বর্গ। স্বর্গকে দেখে প্রফেসর অবাকের স্বরে জিজ্ঞেস করলো, আরে স্বর্গ মামনি, তুমি এই সময়ে? স্যার মেজর মুহিত ইজ মাই উড-বি, এর ড্রেসিংগুলো আমি করাতে চাই। প্রফেসর হাসি মুখে বললেন, শিওর, হোয়াই নট। মুহিত স্বর্গের রেহেন স্বাভাবিক আচরণ দেখে নবম আশ্চর্যে উপনীত হলো। সে ভেবেছিল কোথায় স্বর্গ তাকে জড়িয়ে ধরে কাঁদবে, অভিযোগ অনুযোগ জানাবে, কিন্তু মেয়ে দেখি পুরো স্টিল হয়ে বসে আছে। ফিরে এসে ভুল করলো নাকি মুহিত, নাকি ঝড়ের পূর্বাভাস? খালি গায়ে বেডে বসে আছে মুহিত। স্বর্গ ভালোভাবে হাত ধুয়ে স্টেরাইড গ্লাভস পরে নিল। এরপর একজন নার্স এসে ট্রলিতে করে স্টেরাইজড যন্ত্রপাতি, ব্যান্ডেজ, রিবন, গজ, আর্টারি ফরসেপস, টুথ ফরসেপস, সিরোজ, পভিছেপ, হ্যাক্সিসল, স্পিরিট দিয়ে গেল। বড় রিবন, গজ, পভিছেপে চুবিয়ে মুহিতের দিকে করুণ চোখে তাকিয়ে ক্ষততে ঢুকিয়ে দিল। সাথে সাথেই মুহিত চিৎকার করে উঠল। স্বর্গ নির্বিকার কঠিন হয়ে তার কাজ চালালো। মুহিতের এই মুহূর্তে স্বর্গকে কঠিন হৃদয়ের মানবী মনে হচ্ছে। মুহিতের আর্তনাদে নার্স আর সহকারী ডক্টর শিউরে উঠল। স্বর্গ মুহিতকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, মেজর মুহিত, প্লিজ দাঁত চেপে সহ্য করুন। আমি এভাবে ড্রেসিং না করলে ভেতরের ময়লা পরিষ্কার হবে না। যত জোরে প্রেস করব তত গজটা ময়লা চুষে নেবে। প্লিজ আর একটু সহ্য করুন। থুট ফোরসেপস দিয়ে প্রথম বিরন গজ বের করে আনলো স্বর্গ। মুহিত যেন দ্বিতীয়বার বেঁচে ফিরল। এরপর আবার একটি মেডিকেটেড
গজ রেডি করলো স্বর্গ। ক্ষততে দেবার আগেই মুহিত স্বর্গের হাত চেপে ধরলো। স্বর্গ চোখের ইশারায় নার্স আর অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে চলে যেতে বলল। তারা চলে যেতেই স্বর্গ মুখের মাস্ক খুলে মোহিতের ঠোঁটে উষ্ণ চুমু দিয়ে বলে উঠল, এটাই শেষ, আর কষ্ট দিব না। গজ ঢুকিয়ে চিপে চিপে ক্লিনিং প্রসেস চালাতেই মুহিত বহু কষ্টে গলার স্বর এনে বলে উঠল, অনেক কষ্ট হচ্ছে বউ, মরে যাচ্ছি, একটু তো রহম করো প্লিজ। মুহিতের আর্তনাদে স্বর্গের বুক ভেঙে কান্না পেল। কিন্তু সে একজন ডাক্তার। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের হতে হয় কঠোর মনের অধিকারী। নিজ নিজ অবস্থানে থেকে পরিস্থিতি যতই খারাপ হোক দায়িত্ব পালন করতেই হবে। আর একটু সহ্য করো প্লিজ মুহিত। মুহিত দাঁত চেপে বসে থাকলো। 20 মিনিট পর স্বর্গের ড্রেসিং শেষ হলে মেডিসিন দিয়ে গজ দিয়ে মুহিতের বুক পিট পেঁচিয়ে দিল। নার্সকে ডাকতেই তারা এসে মুহিতকে পিঠের নিচে বালিশ দিয়ে আধশোয়া করে দিল। হাতে পায়ে প্লাস্টার করে ব্রেস পরিয়ে বেডে শুয়ে দেওয়া হলো মুহিতকে। শরীরের জখমগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। মোহিতকে কেবিনে রেখে স্বর্গ বাইরে চলে আসলো চেঞ্জ করতে। ডাস্টবিনে গ্লাভসগুলো ফেলে বেসিনের সামনে দাঁড়ালো হাত ধুতে। নিমিষেই মন আকাশে কালো মেঘের আনাগোনা হলো। টুপটুপ করে অবিরত গাড়ি গড়িয়ে পড়ল কপল বেয়ে। মোহিতের এমন অবস্থা সহ্য করতে অনেক কষ্ট হচ্ছে তার, তবুও হিংস্রের ন্যায় মোহিতকে কষ্ট দিয়েই গেছে সে। মোহিতকে এতটা অসহায় আর কখনো লাগেনি। মোহিত তার কাছে বেঁচে ফিরেছে এই অনেক। স্বর্গের মাথায় স্বাভাবিক জ্ঞান থাকলে মোহিতকে কোনোদিন কষ্ট দিবে না, আর দরকার পড়লে বুকের ভেতর আগলে রাখবে সে। চোখে মুখে পানির ছিটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো স্বর্গ। জুতা, সুখ আর তনুজা মোহিতের প্রিয় ইলিশ পোলাও নিয়ে কেবিনের সামনে বসে আছে। স্বর্গের কঠিন নির্দেশ, কেউ 2 মিনিটের বেশি ওর রুমে থাকতে পারবে না। প্রথমে সুখ গেল, হ্যালো ব্রো, তুমি আমার বোনকে এত কষ্ট দিলে, এটার জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা আছে তোমার জন্য। তুমি সুস্থ হলে আমি তোমার বিষয়টা হ্যান্ডেল করব। তোমার বোন যদি আমাকে পানিশমেন্ট দিতে দেয় তাহলে আমি ঘাড় পেতে নিব শালা বাবু। বলেই ফিচেল হাসল মোহিত। সুখ আরও কিছু কথা বলে বেরিয়ে গেল। তনুজা নীরবে কেঁদেই যাচ্ছে মোহিতের পাশে বসে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, আমার মেয়েটা আমাকে বড্ড ভালোবাসে ফেলেছে বাবা। এতদিন আমরা কেমন জীবন কাটিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্রুত সুস্থ হলেই তোমাদের 4 হাত এক করে দেব। সময় করে তোমার মাকে একটা কল করো, উনি চিন্তায় ভেঙে পড়েছেন তোমাকে ফোনে না পেয়ে। মোহিত ঘাড় কাত করে বাধ্য ছেলের মতো সায় জানালো। তনুজা চলে যেতেই টিফিন ক্যারিয়ার সমেত কেবিনে প্রবেশ করলো স্বর্গ। প্লেটে খাবারগুলো ঢেলে ইলিশ মাছের কাটা বেছে মোহিতের সামনে লোকমা তুলল। এই হৃদয়হীনা একটু আগে তাকে চরম কষ্ট দিয়েছে। মোহিত কিছুতেই খাবে না তার হাতের খাবার। মুখ ঘুরিয়ে বসে থাকলো মোহিত। স্বর্গের কাছে মোহিতের মতিগতি সুবিধার ঠেকলো না। যেখানে তার অভিমান করার কথা সেখানে সে ভাব ধরে বসে আছে। মোহিতের দই চোয়ালে হাত দিয়ে চেপে ধরে পোলাও পুড়ে দিল। মোহিতকে উদ্দেশ্য করে স্বর্গ তেজি কণ্ঠে বলে উঠল, ঢংকুম করুক,
খাবার পুরোটা খেয়ে মেডিসিন খেতে হবে, ঢং করলে তোমারই লস, বলেই আরেক লোকমা ঠুসে দিল। খাবার চিবোতে চিবোতে মোহিত বলে উঠল, জল্লাদি একটা। মিসেস তনুজার ল্যান্ডলাইনে সমান তালে রিং বেজে যাচ্ছে। তনুজা দৌড়ে এসে ফোন কানে তুলতেই মিসেস তারিনের আওয়াজ পাওয়া গেল। কি গো তনু, কি খবর তোমাদের? জি আপা, ভালো রেখেছে উপরওয়ালা। নামিরা আর বাবু কেমন আছে? মিসেস তারিন প্রাণহীন উত্তর দিলেন। মোহিতের জন্য কদিন ধরে মনটা খসখস করছে। আজ প্রায় 1 মাসের বেশি হয়ে গেল ছেলেটার সাথে কোনো যোগাযোগ নেই। ইদানিং ঘুমালেই বিভিন্ন আজে বাজে স্বপ্ন এসে হানা দেয়। মনের সন্দেহের ভিত্তিতে তনুজাকে মিসেস তারিন বলেই ফেলল, আমার ছেলেটা বেঁচে আছে তো তনু? মিসেস তারিনের এহেন প্রশ্নে চমকে উঠল তনুজা। নিজেকে ধাতস্থ করে বলে উঠলেন, সিসি এসব কি বলেন আপা? মোহিত আজ ফোন করেছিল, আপনাকে ফোন করার কথা বলেছে আপনার ভাই। আজকালকের ভেতরেই মোহিতের ফোন পাবেন ইনশাল্লাহ। আরও কিছু কথা বলে লাইন কেটে ঢক ঢক করে পানি খেয়ে নিলেন তনুজা। এই প্রশ্নটা মিসেস তারিন যদি আরও আগে করত, তাহলে তনুজা কিভাবে সামলাতেন সব কিছু? ক্যাপ্টেন সৌম্য আর নাফিজ মাহমুদ দাঁড়িয়ে আছে মোহিতের সামনে। নিজের ভাগ্নের এমন শোচনীয় অবস্থার সহ্য না করতে পেরে কেঁদে দিলেন নাফিজ মাহমুদ। এত সুন্দর ছেলেটা ব্যান্ডেজের চোটে মমিতে পরিণত হয়েছে, এসব কি মানা যায়? সৌম্য হঠাৎই মোহিতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, স্যার আমার পরবর্তী কাজ কি? প্রেস কনফারেন্সের আয়োজন করো ক্যাপ্টেন সৌম্য শাহরিয়ার, বলেই বাঁকা হাসি হাসল মোহিত। ছেলেটাকে দেখে আসার পর থেকে কিছুই ভালো লাগছে না আশরাফ চৌধুরীর। সব কিছু একঘেয়ে লাগছে। একটু দেশ বিদেশের খবর দেখা দরকার। টিভি অন করে নিউজের চ্যানেল চাপতে চাপতে এক জায়গায় এসে থমকে যান আশরাফ চৌধুরী। দৃষ্টি বিস্ফোরিত হয়ে যায় তার। এ কিভাবে সম্ভব? নিমিষেই মাথা ঘুরে উঠল তার। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মোহিতকে, আর সেগুলোই বিভিন্ন টিভি চ্যানেলে টেলিকাস্ট করা হচ্ছে। মেজর মোহিতকে বা কারা আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল? আপনি কি তাদের চেহারা দেখতে পেয়েছিলেন? না, আমি তার চেহারা দেখতে পাইনি। আমাকে পিছন থেকে শ্যুট করা হয়েছে। লোকটি কালো পোশাকে আবৃত ছিল। সাংবাদিক আবার প্রশ্ন ছুড়ল, এই ছোট ছেলেটির সাথে আপনার কিভাবে পরিচয়? আমরা শুনেছি সে একজন ট্রাক ড্রাইভার। পাশে থাকা ছেলেটি লাইট ক্যামেরা দেখে ভয়ে গুটিসুটি মেরে মোহিতের কাজ ঘেঁষে রইল। মোহিত মুখের ভাব স্বাভাবিক রেখে বলে উঠল, আসলে ছেলেটি ওখানকার স্থানীয়। আমি ওর সাহায্য নিয়ে পাহাড়ে উঠেছি। আমাকে যখন কেউ গুলি করে ও তা দেখে ফেলে, এই জন্য আগন্তুক এই ছেলেটিকেও গুলি। মেজর মোহিতের সব বানোয়াট ইন্টারভিউ দেখে আশরাফ চৌধুরীর মাথা ঘুরে যাচ্ছে। এতটা স্বাভাবিক কিভাবে রয়েছে এই মেজর? আহমেদ কসাইয়ের হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি, তাহলে এরা কিভাবে পারলো? আর সত্য না বলে এসব বলে কি করতে চাইছে সে? আশরাফ চৌধুরী নিজেই মুখ খুলে তাকে চেহারা দেখিয়েছে। দাবার চাল কি নিমিষেই উল্টে যাবে? আমার মেয়ে হয়ে আমারই ঘরের খবর তুই ওই আর্মি ক্যাপ্টেনের কাছে পৌঁছে দিস? কি ভেবেছিস আমি এতই বোকা? আমার পিঠ পিছে চাকু বসাবি, আমি কিচ্ছুটি টের পাবো না।
তোর মা ও এই একই ধৃষ্টতা দেখিয়েছিল। কি করেছি তার সাথে জানিস? বলেই নাসের হায়দার পিউয়ের চুলের মুঠি ধরে জানালার পাশে এসে দাঁড় করালো। এরপর আঙ্গুলে নির্দেশ করে বলল, ওই যে বকুল গাছটা দেখছিস, ওইখানে পুঁতে দিয়েছি তোর মাকে। বাবার মুখে এমন নৃশংস কথা শুনে কেঁপে উঠল পিউ। তার মা তাহলে অন্য মানুষের সাথে পালিয়ে যায়নি, তার বাবা তার মাকে মেরে ফেলেছে। মায়ের পুরনো স্মৃতি মনে করে ফুঁপিয়ে কেঁদে উঠল পিউ, রাগে দৃষ্টি নিক্ষেপ করে নাসের হায়দারের উদ্দেশ্যে বলে উঠল, আমাকেও পুঁতে দাও বাবা, না হলে আমি কালসাপ হয়ে সবল মারব তোমাকে। মেয়ের এমন সাহস দেখে রেগে বোধশক্তি হারিয়ে ফেলল নাসের হায়দার। গায়ের সমস্ত শক্তি খাটিয়ে পিউকে এক থাপ্পড় কষিয়ে দিল। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে পিউ ডাইনিং টেবিলের চেয়ারের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। কপালের কোণা কেটে গড়িয়ে পড়ল রক্ত। পিউ আবার বলে উঠল, আমাকে মেরে ফেলো বাবা, না হলে তুমি আমার হাতে খুন হবে। নাসের হায়দার বাজ পাখির মতো পিউকে থাবা মেরে ধরে টেনে হেঁচড়ে তার গোপন কক্ষে নিয়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তুই এখানেই বন্দি থাকবি হারামজাদি, বলেই বাইরে থেকে দরজা লক করে চলে গেল। হাঁটু মুড়ে বসে হাঁটতে মাথা ঠেকিয়ে ঢুক করে কেঁদে উঠল পিউ। পৃথিবীতে এমন খারাপ বাবাও আছে। মায়ের হাসি মাখা মুখটা মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথার অনুভূতি হলো তার। মোহিত সোহাগের নম্বরে কল করেছে। ওপাশ থেকে সোহাগ হ্যালো বলতেই মোহিত সোহাগের সাথে কুশল বিনিময় করলো। এরপর সোহাগ স্টোর রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করলো, মোহিত তুমি বেঁচে আছো? টিভিতে তোমার নিউজ দেখে আমি বাসায় সকল লাইন কেটে দিয়েছি, যাতে নামিরা বা মা কেউ এই বিষয়ে না জানতে পারে। মামাকে অনেকবার ফোন করে তোমার খবর জেনেছি, কোনোভাবেই নাকি তোমার উদ্ধার করা যায়নি। তাহলে কিভাবে বেঁচে ফিরলে? মোহিত স্মিত হাসলো। সোহাগকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, সময় করে সব বলবো সোহাগ ভাই, আগে প্রয়োজনীয় কিছু কথা বলে নেই। মা বড্ড অবুঝ, মাকে আপনার একটু আগলে রাখতে হবে সোহাগ ভাই। প্রথমে মাকে বলবেন আমি 6 মাসের জন্য মিশনে এসেছি, আমি ফিরলে মা বাংলাদেশে আসবে। যেভাবেই হোক সোহাগ ভাই, মাকে 6 মাস আপনি ধরে বেঁধে রেখে দিবেন। এখানে আমার কিছু জরুরি কাজ পেন্ডিং আছে, ওগুলো কমপ্লিট করেই আমি আপনাদের সবাইকে দেশে ফিরিয়ে আনবো। আমরা আবার একসাথে হাসি খুশিভাবে বাঁচবো সোহাগ ভাই। সৌম্য বসে আছে মোহিতের সামনে। মোহিত তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কখন কি করতে হবে। খলিলকে একটু ধরে আনার ব্যবস্থা করো সৌম্য, জামাই আদরটা খলিলকে দিয়েই শুরু করব। কোথায় ধরে আনবো স্যার? আহা ক্যাপ্টেন, দুধের বাচ্চার মতো সব বুঝিয়ে দিতে হয় তোমাকে। যেখানে গেলে ওকে 440 ভোল্ট শক দেওয়া যাবে সেখানে। চোখ বড় হলো সৌম্যর, ঠোঁট প্রশস্ত হলো মোহিতের। মুষলধারে ধরণীতে ঝাঁপিয়ে পড়ছে ভারী বর্ষণের দল। থেকে থেকে বিকট শব্দে বড় বড় বাজ পড়ছে। ভারী বর্ষণের কারণে কোনো মানুষ জনঘর থেকে বাহির হয়নি আজ। বৃষ্টি আর বজ্রপাত দুটো মিলিয়ে মনে হচ্ছে যেন সাক্ষাৎ যমদূত ধরণীতে তাণ্ডব চালাচ্ছে। ভাঙ্গা একটি পরিত্যক্ত বাড়িতে লোহার চেয়ারে শক্ত করে মুড়িয়ে বাঁধা হয়েছে গেটকিপার খলিলকে।
খলিলের মুখ স্কচ টেপ দিয়ে আটকানো, আগাগোড়া কালো কাপড়ে মোড়ানো এক দানবের মতো ব্যক্তি দাঁড়িয়ে আছে খলিলের সামনে। বজ্রপাতের ঝলকানিতে তার অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু চেহারা স্পষ্ট নয়। সবেই হুঁশ ফিরেছে খলিলের। হুঁশ ফিরেই নিজের এহেন দুর্বলতা আর সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে রুহ কেঁপে উঠল খলিলের। হঠাৎই ছটফট করতে লাগলো খলিল, কিন্তু হাত পা শক্ত করে বাঁধা, এক বিন্দু নড়ার শক্তি নেই। মুখে অনেক কথাই বলতে চাইলো, সেটাও পারল না। খলিলের ছটফটানি দেখে হা করে হেসে উঠল যুবক। পাশেই বিকট শব্দে বাজ পড়ল। কেঁপে উঠল খলিল। আজকে তার জীবনের লীলা খেলা সাঙ্গ হতে যাচ্ছে। তবে ভয়ের আতঙ্ক খলিলের চোখে স্পষ্ট। এটাই চেয়েছিল মোহিত, তার কলিজার টুকরা ভাইকে এই নির্দয় খলিল গলা টিপে হত্যা করেছে। শুধু তাই নয়, মুখে কষ্টেপ লাগিয়ে কথা বলার, চিল্লানোর সুযোগটা পর্যন্ত দেয়নি। যেই মুকিতকে বাড়ির কোনো সদস্য ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই মুকিতকে এই জানোয়ার চিপে চিপে মেরেছে। কতটা কষ্ট পেয়েছে মুকিত। মুকিতের করুণ চেহারা মনে পড়তেই অগ্নিয়গিরির মতো জ্বলে উঠল মোহিত। মুখের কাপড় সরিয়ে টর্চ জ্বালিয়ে হাঁটু মুড়ে খলিলের সামনে বসলো। মোহিতের চেহারা দেখেই খলিলের অন্তরাত্মা কেঁপে উঠল। মোহিতের পাশেই দুটো ব্যাটারি আর কিছু ক্লিপযুক্ত তার রয়েছে। খলিলের উদ্দেশ্যে মোহিত বলে উঠল, ভয় করছে খলিল চাচা। খলিল মাথা দিয়ে ইশারায় বোঝালো সে ভয় পাচ্ছে। মোহিত হাসতে হাসতে বলল, ভয় পাওয়ার জন্যই তো এত আয়োজন খলিল চাচা। আপনি ভয় না পেলে তো আমার সব কষ্ট বৃথা। কথা বলতে বলতে মোহিত ক্লিপগুলো ব্যাটারিতে লাগিয়ে নিল। এরপর খলিলের উদ্দেশ্যে বলে উঠল, এগুলো দিয়ে আপনাকে ইলেকট্রিক শক দেব খলিল চাচা। যেই শক খেয়ে আপনি তরবাবেন আর আমি মন্ত্রমুগ্ধের ন্যায় উপভোগ করব। কেমন মজা হবে তাই না? মোহিতের এসব কথায় পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল খলিলের। মোহিত উঠে দাঁড়ালো, একটানে খুলে ফেললো মোহিতের মুখের টেপ। খলিল হাউমাউ করে কেঁদে উঠল, আমাকে কেন ধরে এনেছেন স্যার? আমার অপরাধ কি? খলিলের প্রশ্ন শুনে চোয়াল শক্ত হয়ে এলো মোহিতের। কত বড় সাহস, আমাকে প্রশ্ন করা হচ্ছে? পায়ের ভারী বুট দিয়ে পিষে ধরল খলিলের পা। ব্যথায় গগন বিদায়ী চিৎকার করে উঠল খলিল। মোহিত হাসতে হাসতে বলল, জোরে জোরে চিৎকার কর খলিল। আমার মাসুম ভাইকে তো তুই চিৎকার করতে দিসনি, কিন্তু আমি তোকে সেই সুযোগ দিলাম। তুই যত চিৎকার করবি আমি তত শান্তি পাবো। তোর জন্য আজকে 6 বছর ধরে আমি ভাইয়া ডাক শুনি না। দোকানে কত ভালো ভালো খেলনা, চকলেট, জামা কাপড় দেখি, কিন্তু কিনতে পারি না, কারণ যাকে এগুলো কিনে দেব সেই নেই। তুই তাকে শেষ করে দিয়েছিস। বুকের এইখানটাতে কত কষ্ট হয় জানিস? তুই এটা কিভাবে করেছিস খলিল? ওর নিষ্পাপ চোখের জলে কি তোর মন একটুও গলেনি? তুলার মতো ধবধবে সুন্দর গলায় কিভাবে তোর এই কুৎসিত হাত গিয়েছিল খলিল? দুই হাতের সাহায্যে মোহিত খলিলকে ইঙ্গিত দিয়ে বোঝালো, এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে আগলে রেখেছি। ওকে আমরা কোনোদিন শব্দটুকু করতে দেইনি, আর তুই তাকেই এত কষ্ট দিয়ে মারলি। চোখের জল মুছে মোহিত খলিলকে প্রশ্ন করলো, তুই কিভাবে পারলি? ডিসাইড কর।
440 ভোল্টের শক খেয়ে মরবি নাকি শ্বাসরোধ হয়ে মরবি? খলিল ভয়ে কেঁদে কেঁদে মিথ্যে বলে বাঁচার আকুতি জানিয়ে যাচ্ছে শুধু। খলিলের সব মিথ্যে নাটকে রাগ ধরে গেল মুহিতের সারা শরীরে। বৈদ্যুতিক তারের দুটো মাথা লাগিয়ে দিল লোহার চেয়ারের সাথে লাগানো কটকাতে। দোলে উঠল খলিল, তার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে শুধু। শক দেওয়া বন্ধ করে মুহিত আবার খলিলের উদ্দেশ্যে বলল, কেমন লাগলো? আবার দেব। খলিল ভারসাম্যহীনের মতো শুধু তাকিয়ে দেখছে সব কিছু, মুখে কিছুই বলতে পারছে না। সে চোখের সামনে সাক্ষাৎ যমদ্রুত দেখতে পাচ্ছে। মুহিত আবার শক দিল। খলিলের শরীর আবার ঝাঁকুনি দিয়ে উঠল। এই বয়সে এত শক নিতে পারল না খলিল। নিমিষেই মুখ দিয়ে লালা ছুটে গেল তার। মিনিট 5 পরেই মৃত্যুকে আলিঙ্গন করে নিল খলিল। খলিলের নিস্তেজ হয়ে যাওয়া দেহের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল মুহিত। 2 হাতের আঙুল এর সাহায্যে চোখে জমা জল মুছে ক্যাপ্টেন সম্মুখে হুঙ্কার দিয়ে উঠল মুহিত। বাধ্য ভূতের ন্যায় দৌড়ে এলো সাম্য। গমগমে কণ্ঠে মুহিত বলে উঠল, ভোর হবার আগে জায়গা ক্লিয়ার করে আগের মতো করে রাখবে, যেন ঘটনা কিছুই ঘটেনি। সৌম্য কণ্ঠে খাদ ফেলে মাথা নিচু করে জিজ্ঞেস করলো, স্যার লাশ কি করব? মুহিত কিছুক্ষণ মৌন থেকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, রাস্তার পাশে যেই বড় ইলেকট্রিক খাম্বা রয়েছে সেখানে সব ব্যবস্থা করা আছে, জাস্ট শুয়ে দিয়ে আসবে। সকালে যে কেউ ভাববে বজ্রপাতে পড়ে মারা গেছে। বলে এলবো ক্র্যাচে ভর দিয়ে প্রস্থান নিল মুহিত। রাত 11:35। বজ্রপাত কমে গিয়ে ঝুপঝুপ করে মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়ছে শুধু। নিজের ঘরটাকে মন মতো গুছিয়ে নিল স্বর্গ। সকালেই মুহিত ফিরে আসবে হসপিটাল থেকে। মুহিতের কথা মনে পড়তেই লজ্জায় রাঙা হলো স্বর্গের ধবধবে সাদা গাল। নিজেকে কিভাবে উপস্থাপন করবে সে মুহিতের সামনে? আয়মান লিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে স্বর্গ। নিজের মনের সাথে যুদ্ধ করে অভিনয় অনেক হয়েছে। নিজেকে শক্ত প্রমাণ করতে গিয়ে বহু কষ্ট গিলে ফেলেছে সকল কান্না, অভিযোগ, অনুযোগ। হসপিটালেও সে মুহিতের সামনে বাকি 10 জন ডাক্তারের মতো ডেকেছে। আর কতদিন চলবে নিজের সাথে নিজের এই কানামাছি? মুহিতকে একান্তে পেলে নিজেকে এভাবেই ধরে রাখতে পারবে তো সে? ভাবনার সুতো ছিঁড়ল হঠাৎ দরজায় নকের আওয়াজে। এই টাইমে কেউ আসার কথা নয়। বাপি জরুরি কাজে চিটাগং গিয়েছে। মাম্মা তো ঘড়ির কাঁটা 10-এর ঘরে যেতেই ঘুম কাত। আর সুখ, সে তো মিলিটারি একাডেমিতে ফিরে গেছে বিকেলে। তাহলে কে এলো? এত সিকিউরিটি ক্যামেরা ফাঁকি দিয়ে চোরও তো আসতে পারবে না। তবুও ভয় হলো স্বর্গের মনে। ঘর পোকা গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। 1 পা 2 পা করে এগিয়ে দরজা অল্প খুলতেই অতি পরিচিত পুরুষালী গন্ধ ভর ভুর ভুর করে নাসারন্ধ্রে বাড়ি খেলো। নিমিষেই বুক ধক করে উঠল, মন ভারী হলো, চোখ থেকে গড়িয়ে পড়ল জল। দরজা ঠেলে কক্ষে প্রবেশ করল মুহিত। বহু কষ্টে শক্তি সঞ্চয় করে দরজা আটকে দিল স্বর্গ। এলোমেলো পায়ে মুহিতের সামনে এসে দাঁড়ালো।
মোহিতের চোখের দিকে তাকিয়ে হঠাৎই ঝাপটে ধরল মোহিতকে। বাইরের বর্ষণের সাথে পাল্লা দিয়ে চলতে থাকলো স্বর্গের অক্ষি বর্ষণ। বেহায়া মন আর নেত্র কোনোটাকেই আয়ত্তে আনা গেল না অবশেষে। গলার সিং খুলে বুকের সাথে মিশিয়ে ফেলল স্বর্গকে মোহিত। কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেল স্বর্গের। শুরু হলো নানান অভিযোগ অনুযোগ। তুমি আমাকে ধোঁকা দিয়েছ মোহিত, অন্ধের মতো শুধু নিজের পথেই হেঁটেছ, অথচ তোমার সাথে যে আরেকজনের জীবন জুড়েছে সেটা ভেবে দেখোনি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি আমার কথা একবারও কেন ভাবলে না? যদি তুমি ফিরে না আসতে, আর আমি কোথায় যেতাম, কি করতাম? তুমি এত বড় অন্যায় কিভাবে করলে আমার সাথে? এই কয়েকটা দিন আমার কাছে কয়েক হাজারের বছরের মতো ঠেকেছে। আমার বুকে অনেক কষ্ট হয়েছে মোহিত। প্রতি মুহূর্তে আমার নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে জেগেছে। তুমি কখনো বুঝতেই পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। অসহায়ের মতো কাঁদতে কাঁদতে স্বর্গ হাঁটু মুড়ে মোহিতের পা জড়িয়ে ধরে বসে পড়ল। মোহিত, প্লিজ মোহিত, আমাকে ছেড়ে আর কখনো কোথাও যেও না। আমি বাঁচতে পারবো না, মরে যাব। সহ্য করতে পারি না আমি। বুকের এইখানে অনেক ব্যথা করে, দম বন্ধ লাগে। স্বর্গের এমন কান্না দেখে মোহিতের নেত্রবে গলায় ফোঁটায় ফোঁটায় টুপ টুপ করে গড়িয়ে পড়ল জল। সত্যিই তো, সে তো স্বার্থপরের মতো কাজ করেছে। মোহিত যদি আর না ফিরতো কোনোদিন, ফুলের মতো পবিত্র মেয়েটা সারা জীবন বিধবার তকমা গায়ে জড়িয়ে বেঁচে থাকতো। প্রতিশোধ পরায়ণতা তাকে এত অন্ধ কিভাবে করলো? মোহিত আসিফ যে তার পিতার আদর্শে আদর্শায়িত, তার মতো বিচক্ষণ মানুষের ধারা এত বড় ভুল কিভাবে হলো? বহু কষ্টে উপুর হয়ে টেনে তুলল স্বর্গকে, বুকের সাথে মিশিয়ে কপালে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল। আবার বুকে চেপে ধরল, স্বর্গের মাথায় চুমু খেয়ে আহত কণ্ঠে বলে উঠল, সরি বউ, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই দেখো আমি কান ধরেছি, জীবনে আর কখনো এমন ভুল হবে না। ফুপিয়ে কেঁদেই যাচ্ছে স্বর্গ। স্বর্গের এহেন কান্না মোহিতের বুকের সেলের মতো বিচ্ছে। কণ্ঠে সকল দরদ ঢেলে স্বর্গের উদ্দেশ্যে বলে উঠল, ক্ষমা করে দাও না জান। তুই ক্ষমা না করলে আমি নিজেকে কঠিন শাস্তি দিব। সাথে সাথেই স্বর্গ তার কোমল হাতের তালু দিয়ে ছাপিয়ে ধরল মোহিতের হাত। অসহায় নেত্রে তাকিয়ে থাকলো মোহিতের মুখের পানে। স্বর্গের তুলতুলে নরম হাতের পিঠে তালুতে চুমু খেলো মোহিত। রজনীগন্ধার স্টিকের মতো লম্বা আঙুলগুলোতে আস্তে করে কামড়ে ধরলো। শিউরে উঠল স্বর্গ, গলা জড়িয়ে ধরল মোহিতের। জানালার গিল জড়িয়ে বৃষ্টির ঝাপটা এসে সামান্য ভিজিয়ে দিল দুজনকে। বেসামাল হলো মোহিত। স্বর্গের চোখের গড়িয়ে পড়া জল শুষে নিল ঠোঁট দিয়ে। উত্তাল হলো বুকের মাঝে জমানো ভালোবাসা। দুজনে ডুব দিল ভালোবাসার সুধা আচ্ছাদনে। বিমর্ষ মনে নিজের বরাদ্দকৃত রুমে বসে আছে সৌম্য। আজ দুদিন ধরে না পিউ ফোন তুলছে, না দেখা করছে। চারপাশে এত সহিংসতা যা মনের ভীতি বাড়িয়ে দেয় শুধু। যেই পিউ 1 মিনিটও সৌম্যর সাথে কথা না বললে পাগল হয়ে যায়, সেই পিউ আজ 2 দিন ধরে ফোন অফ করে রেখেছে।
বুকের ভেতর জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে সৌম্যর। সারাক্ষণ মনটা কুড় ডেকে চলছে। নিজের কার্য সাধন করতে গিয়ে নিজের প্রাণ লিয়ার ক্ষতি করে ফেললো না তো? নাসের হায়দার সাংঘাতিক একজন মানুষ। টাকা পয়সাই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। নিশ্চয়ই কিছু জানতে পেরে পিউকে কিছু করে দিয়েছে। না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। মেজর মোহিতকে সব কিছু জানাতে হবে। চিন্তিত মুখে গায়ে ইউনিফর্ম জড়িয়ে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে গেল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার। দুদিন পর খলিলের লাশ পাওয়া গিয়েছে বড় রাস্তার মোড়ের বৈদ্যুতিক খাম্বার নিচে। বজ্রপাতে মারা গিয়েছে সে। মাথার চুলগুলো সহ পুড়ে গেছে। বিশ্রী রকম কালো হয়ে গিয়েছে তার লাশ। আজকে বাদ জহর তার জানাজা। নিমিষেই কোয়ার্টারের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেল এই খবর। কুর হাসল মোহিত। নেক্সট নাসের হায়দারের পালা। তাকে মোহিত শাস্তি দেবেন। তার শাস্তির ব্যবস্থা ভিন্ন। তাকে দেশদ্রোহীর শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে মোহিত নিজে। আজীবন জেলে পচে মরবে সে। মনে মনে এসব ভাবতেই কফি খেতে খেতে আনমনে হেসে উঠল মোহিত। পাশেই নাফিজ আর স্বর্গ ব্রেকফাস্ট করছিল। মোহিতের আচমকা এমন হাসি তাদের সুবিধার ঠেকল না। তবুও কেউ কিছুই প্রশ্ন করল না মোহিতকে। হঠাৎই মোহিতের ফোন ভোবো আওয়াজ তুলে প্রাইভেট হতে লাগলো। ক্যাপ্টেন সৌম্যর কল দেখে দ্রুত তা রিসিভ করে কানে তুলল। ওপাশ থেকে সৌম্যর আহত আওয়াজ ভেসে উঠল। স্যার, আজ 3 দিন ধরে পিউয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না। যা বোঝার বুঝে গেল মোহিত। 2 দিন রেস্ট নিয়ে নাসের হায়দারের বন্দোবস্ত করতে চেয়েছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে আজকে রাতেই অ্যাকশনে নামতে হবে। সৌম্যকে আশ্বস্ত করে ফোন কেটে দিল মোহিত। ক্রিমিনাল ভিজিটিং রুমে বসে আছে স্বর্গ আর মোহিত। আহিয়ানকে দেখার জন্য এসেছে তারা। মোহিত যখন শুনেছে আহিয়ানের মানসিক সমস্যা দেখা দিয়েছে, তখন থেকেই দেখা করার চেষ্টা করেছে, কিন্তু সময় স্বল্পতার জন্য পারেনি। কিছুক্ষণ পর দুজন কারারক্ষী আহিয়ানকে ধরে আনলো। আহিয়ানের এমন শোচনীয় অবস্থা দেখে কোথাও একটু মন খারাপ হলো মোহিতের। মোহিতকে দেখে আহিয়ান যেন আকাশের চাঁদ হাতে পেল। দৌড়ে এসে মোহিতকে জাপটে ধরল। মেজর মোহিত ওয়াসিফ, আমি জানতাম তুমি আসবে। তোমাকে আমি আগেই দেখে নিয়েছি। পাপার বিনাশ তোমার হাতেই হবে, তাই না বলো? এত স্মার্ট একটা ছেলে কেমন হয়ে গেছে নিমিষেই। মোহিতের মনে হঠাৎই এক দয়া এলো। সব কিছু স্বাভাবিক থাকলে আহিয়ানকে আরেকটা চান্স দেবে মোহিত। সেজন্য তার যা যা করতে হয় সব করবে। স্বর্গের দিকে তাকিয়ে স্বাভাবিক মানুষের মতো করে বলে উঠল, স্বর্গ, তুমি মলিন হয়ে গেছো। তোমাকে এমন ভালো লাগে না। তুমি সব সময় প্রাণবন্ত থাকবে, ঠিক আছে? ভিজিটিং আওয়ার শেষ হতেই মোহিত স্বর্গ উঠে দাঁড়ালো। কারারক্ষী আহিয়ানকে বগল দাবা করে ধরে নিয়ে যেতে উদ্যত হলো। হঠাৎ ওই আহিয়ান ডেকে উঠল স্বর্গ। পিছন ফিরে তাকালো স্বর্গ। মৃদু হেসে আহিয়ান বলে উঠল, আমি তোমাকে সত্যিই আমার করে পেতেছিলাম, কিন্তু প্রাপ্তির উপায়টা ছিল অপরাধের। পূর্ণিমার ঝকঝকে থালার মতো রূপালি চাঁদ শেষ হয়ে গেছে আরও কয়েকদিন আগে। ঘন কালো অমাবস্যার নিশুতি গ্রাস করেছে পুরো ধরণী।
আকাশে চাঁদ এখনো দৃশ্যমান হয়নি। বাইরের পরিবেশ উত্তপ্ত, গুমোট। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। চাঁদহীন আকাশ আর কালোহীন ধরনী, সব মিলিয়ে ঘুটঘুটে চারপাশ। মাঝে মাঝে ঝিঝি পোকার কর্কশ ডাক শোনা যাচ্ছে। এই অন্ধকার নিশুনিতে সাগরিকা নিবাসের পাঁচিল টপকে উঠে গেল দুজন তাগড়া যুবক। পাঁচিল টপকানোর কৌশলে মনে হচ্ছে তারা এই কাজ আরো আগেও বহুবার খুব সুনিপুণভাবে করেছে। কোমরে গুজে রাখা রিভলভারটাকে দুই হাতে পজিশন করে ধরে ধীরে ধীরে সামনে আগাতে থাকলো। আশেপাশে ভালো করে যুবক দুটো খেয়াল করে দেখলো কেউ আছে কি না। না, কেউ দেখছে না। ভেতরে প্রবেশের এটাই উপযুক্ত সময়। দোতলা বাসাটির নিচতলায় কিচেন। সেই কিচেনের জানালার একটা পাল্লা খোলা দেখা যাচ্ছে। যুবক দুটির চোখ চকচক করে উঠল। পরিবেশ আর সুযোগ সব মিলিয়ে যেন সোনায় সোহাগা। ইজি চেয়ারে বসে দোল খাচ্ছেন নাসের হায়দার। জীবনের সব সুখ যেন হাওয়ায় মিলিয়ে যেতে চাইছে তার। হঠাৎ ওই আশরাফ চৌধুরী গিরগিটির ন্যায় রং বদল করে ফেলছে। মেজর মোহিত ফিরে এসে সব প্ল্যানিং প্রোগ্রাম পণ্ড করে দিচ্ছে। এদিকে মেয়েটাও অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। মায়ের মতো তাকেও চিরতরে শেষ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে মনে হচ্ছে। না, আর ভালো লাগছে না। সব কিছু পাঞ্ছে লাগছে। পাঞ্ছে সময়কে একটু স্বাদযুক্ত করতে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। পছন্দের হুইস্কির বোতল থেকে ঢেলে নিলেন এক প্যাক হুইস্কি। সাথে নিলেন কয়েক টুকরো বরফ। চোখ বন্ধ করে প্রথম প্রথম চুমুক দিতেই গলায় তিতকুটে ঝাঁঝালো স্বাদ অনুভূত হলো। হুইস্কি গ্লাস হাতে ধীরে ধীরে বারান্দায় পাতা সোফাটাতে বসলেন। এখান থেকে বকুল ফুলের গাছটা ভালো দেখা যায়, কিন্তু ইলেকট্রিসিটিহীন পরিবেশ অন্ধকার কবরের মতো মনে হয়। বকুল গাছ সম্পূর্ণ না দেখা গেলেও হালকা বাতাসে দোল খাওয়া পাতার খসখস শব্দ শোনা যাচ্ছে। 20টি বছর ধরে এই বকুল গাছ দেখেই জীবন পার হয়ে গেল। না, হুইস্কি তো ভালো নেশা হচ্ছে না আজ। পুরনো অতীতের ক্ষতগুলো তাজা হয়ে উঠে নেশা কাটিয়ে দিচ্ছে। সালটি 1995। ঘর আলো করে চাঁদের মতো একটি পুত্র সন্তান এসেছিল নাসের আর সাগরিকার ঘরে। নাসের যখন সাধারণ একজন লেফটেন্যান্ট, খুবই সামান্য বেতন ছিল তার। সেই অল্প বেতনে নাচের তার সাগরিকার চললেও সন্তান আসার পর হিমশিম খেতে হতো তাদের। সাগরিকার বুকের দুধ খুবই কম ছিল। শিশুটি সারাদিন কাঁদতে থাকতো করুণ সুরে। সামান্য বেতন, বাসা ভাড়া, বাজার খরচ সব চালাতে হতো। এরপর যুক্ত হলো বাচ্চার দুধ। এত অভাব অনটনের মধ্যেও সাগরিকা ছিল হাসি খুশি। ছেলেটার বয়স যখন 2, তখন কঠিন এক ব্যাধিতে আক্রান্ত হলো সে। চিকিৎসা করে কোনো লাভ হবার লক্ষণ দেখা যাচ্ছিল না। একদিকে অনাহারে জীবনযাপন, তার মধ্যে বাচ্চা নিয়ে যুদ্ধ, নির্ঘুম রাত্রি যাপন। হঠাৎই সম্পর্কে তৃষ্ণতা এসে গেল দুজনের। ছেলেটা একদিন খুবই অসুস্থ হয়ে পড়ল। এদিকে মাসের শেষ প্রায়, হাতে কোনো টাকাই নেই। ছেলেটা এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে হঠাৎই খিঁচুনি উঠে ছেলেটা। কোনো কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু কোলে ঢলে পড়ল। সাগরিকা একটুও কাঁদল না সেদিন, শুধু আমার দিকে তাকিয়ে বলল, টাকাহীন পুরুষের
একটা নিরিকুত্তার সমান দামও নেই। একদিকে পুত্র শোক, অন্যদিকে সাগরিকার হেন অপবাদ, সব মিলিয়ে মাথা ঘুরে উঠল। পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হলো নিজেকে। ধীরে ধীরে পুত্র শোক কাটিয়ে উঠলাম ঠিকই, কিন্তু দুজন দুই মেরুর মানুষ হয়ে একই ছাদের নিচে বসবাস করতে লাগলাম। হঠাৎই একদিন দিনাজপুর বর্ডার এলাকায় ট্রান্সফার হলো আমার। চোরাই পথে বিভিন্ন জিনিস আছে, ওখানে গিয়ে জানতে পারলাম এসব দেখেও না দেখার ভান করলে শুধু টাকা আর টাকাই আসে। এমন কথায় চক ঝকঝক করে উঠল আমার। এমন পরিস্থিতিতে পরিচয় হলো আহমেদ কসাইয়ের সাথে। বিশাল ব্যবসা তার, মানুষ পাচারের ব্যবসা। লোকটি আমাকে আশার আলো দেখালো, বিনিময়ে আমার সাহায্য প্রার্থনা করলো। আমিও রাজি হয়ে গেলাম। টাকার লোভকে হাতছাড়া করবে, আমি নিজেই গাড়ি করে মানুষ বর্ডার পার করে দিতাম। 1 বছরের ব্যবধানে লাখপতি হয়ে গেলাম। ঢাকায় জমিও কিনে ফেললাম। খুশি হয়ে সাগরাকে গড়ে দিলাম দোতলা একটা বাড়ি। আহমেদ কসাই নিমিষেই নাম বদলে বিশিষ্ট সেবী আশরাফ চৌধুরী হয়ে গেল। আর আমি হলাম তার বিশ্বভাজন ব্যক্তি। এমন কোনো কাজ নেই যেখানে আমি তাকে সাহায্য করিনি। পিউ পেটে এলো, সাগরিকা খুশিতে পাগল হয়ে গেল। টাকা সন্তান দুটোই একসাথে, সুখ যেন সত্যিই ধরা দিল এবার। আমি ঢাকায় শিফট হলাম এবার। পিউয়ের বয়স তখন 4। একদিন আমার আর আশরাফ চৌধুরীর সকল কথা শুনে ফেলল সাগরিকা। শুনেই আমাকে ঘৃণা করতে লাগলো, সংসারে অশান্তি শুরু করে দিল। আমার নামে ক্যান্টনমেন্টে বিচার দেবে সেই ভয় দেখাতে লাগলো। আমার এতদিনের গড়া সুখ, টাকা এই নির্বোধ মহিলা এক নিমিষেই শেষ করে দিতে চাইলো। যখন টাকা ছিল না তখনও কথা শোনাতো, যখন টাকা দিয়ে ভরিয়ে দিলাম তখন আবার টাকা প্রাপ্তির উৎস খুঁজতে লাগলো। মেয়েদের মনকে বুঝতে পারবে যে তাদের কখন কি চাই। টাকার নেশা ততদিনতে আমার বদ্ধ উন্মাদ করে দিয়েছিল। সাগরিকা বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে চুপ করিয়ে নজরদারিতে রাখলাম। সাগরিকা এক রাতে পিউকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমার সন্তান নিয়ে আমার বাসা থেকে পালিয়ে যাচ্ছে আমার নামে আর্মি হেডকোয়ার্টারে বিচার দিতে। রক্ত গরম হলো মুহূর্তেই। পিউকে সো মেরে নিয়ে বন্দি করে দিলাম স্টোর রুমে। কাঁদতে কাঁদতে মেয়েটা কখন ঘুমিয়ে গেছে কে জানে। রাগ সংবরণ করতে না পেরে প্যান্টের বেল্ট খুলে সাগরিকার গলায় চেপে ধরলাম। হারামজাদি, বিচার দিবি আমার নামে? তোর কথায় আমি তো হারাম পথে টাকা কামাতে গেলাম। তুই তো আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করেছিলি। তোকে রাজপ্রাসাদ গড়ে দিলাম, তবুও এখন মনে ধরছে না তোর। জিভ বেরিয়ে এলো সাগরিকার, অসহায় চোখে তাকিয়ে থাকলো আমার দিকে। অনেক কিছু বলতে চাইলো কিন্তু পারলো না। সেসবে আমার কিছু যায় আসে না। ধস্তাধস্তির এক পর্যায়ে নিস্তেজ হলো সাগরিকা। নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়লো। নিমিষেই রাগ পানি হলো আমার, কিন্তু সাগরিকার নেই। কোথায় লুকাবো এই লাশ? সাগরিকা, তিনকুলে কেউ নেই যে খোঁজ করতে আসবে, কিন্তু মেয়েটি তো মাকে খুঁজবে। কোদাল নিয়ে চলে গেলাম বাড়ির পাশের খালি জায়গাটায়। গভীর গর্ত করে পুঁতে দিলাম ভালোবাসার সাগরিকাকে। লাগিয়ে দিলাম বকুল ফুলের চারা। স্মৃতিচারণ করতে করতে পুরো বোতল সাবার করে ফেললো নাসের হায়দার। একবার তার প্রচুর ঘুম পাচ্ছে। ইজি চেয়ারে বসে মুহূর্তেই তলিয়ে গেল ঘুমের রাজ্যে। বহু কসরতের পর
জানালার গ্রিল খুলতে সক্ষম হলো যুবক দুটো। রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে গেল বাসার ভেতর। অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো পিউয়ের কক্ষ। দোতলা বাড়িটিতে মোট 12টি রুম রয়েছে। কোনটাতে আছে পিউ? অন্ধকারে ছোট টর্চ জ্বালিয়ে খুঁজে সারা বাড়িতে পিউয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। নিস্তব্ধ পরিবেশে হঠাৎই ফুঁপিয়ে কান্নার আওয়াজ পাওয়া গেল। চকিত হলো যুবকদ্বয়ের কান। কান খাড়া করে শব্দ অনুসন্ধান করে এগোতে এগোতে একটি তালাবদ্ধ দরজার সামনে এসে হাজির হলো তারা। আরেকটু সজাগ হতেই বুঝতে পারলো এই রুম থেকেই কান্নার আওয়াজ আসছে। দ্রুত ব্যাকপ্যাক থেকে লক কাটার টুলস বের করে শক্ত পেশের শক্তিতে কেটে ফেলল লক। সহকারীকে পাহারায় রেখে টিপ টিপ করে বুক নিয়ে ঢুকে পড়ল কক্ষের ভেতর। টর্চের আলো ফেলতেই ভয় কেঁপে উঠল পিউ। নিজের অপরিচিত প্রাণপ্রিয় পুরুষকে দেখে দাঁড়িয়ে গেল। দৌড়ে এসে গলা ঝাপটে ধরে ফুঁপিয়ে উঠল। ভালোবাসার মানুষের এমন করুণ পরিস্থিতি সহ্য হলো না প্রেমিক পুরুষের। গড়িয়ে পড়ল দুফোঁটা জল। পিউ কান্না থামিয়ে শার্টের কলার ধরে বলে উঠল, আমাকে এখান থেকে নিয়ে চলো সৌম্য। বাবা আমাকেও আমার মায়ের মতো মেরে ফেলবে। উপর নিচ মাথা ঝাঁকালো সৌম্য। অবশ্যই সে আজ সাথে করে নিয়ে যাবে তার ভালোবাসাকে। হাত ধরে প্রস্থান করতে নিলেই দাঁড়িয়ে গেল পিউ। 1 মিনিট সৌম্য দৌড়ে চলে গেল নিজের কক্ষে। লুকিয়ে রাখা ফোন আর রেকর্ডার ডিভাইস নিয়ে কিয়ৎক্ষণ বাদেই ফিরে এলো। ধীরে ধীরে পা ফেলে তারা চলে এলো রান্নাঘরে। মেজর আর্দিয়ান লাফিয়ে গেল বাইরে। সৌম্য পিউকে করে তুলে বাইরে বের করে দিল। মেজর আর্দিয়ান ধরে ফেলল পিউকে। সৌম্য ঝাঁপিয়ে পড়ল। এরপর খুব সাবধানে গেট ক্রস করে গাড়িতে এসে বসলো। মেজর আর্দিয়ান গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো। সকাল হতেই দরজায় ধূপধাপ বাড়ির আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটল নাসের হায়দারের। আবারও ঘুমের চেষ্টা চালালো সে, কিন্তু চিৎকার চেঁচামেচিতে ব্যর্থ হলো। রাগে মুখে খারাপ গালি উচ্চারণ করে দরজা খুলতেই আর্মি স্পেশাল ফোর্সের পুলিশ দেখে অবাক হয়ে জানতে চাইলো, আপনারা কি চাই আমার কাছে? দুজন সোলজার গাড়ির ভেতর থেকে শাবল করা তার কোদাল নিয়ে এলো। এসব যন্ত্রপাতি দেখে চোখ কপালে উঠল নাসের হায়দারের। 20 বছর ধরে যত্ন করা বকুল ফুলের গাছটি নিমিষেই কেটে ফেলল নবাগত দুজন সোলজার। কোদাল দিয়ে কুপিয়ে শাবলের সাহচর্যে উপরে ফেললো গাছের মূল। আরো কিছুক্ষণ খনন করতেই বেরিয়ে এলো একটি এলোমেলো কঙ্কাল। সকালের চক্ষু চড়ক গাছে পরিণত হলো। পুলিশ অফিসার নির্দেশ দিলেন, অ্যারেস্ট হিম। দুজন সিপাহী হ্যান্ডকাপ পরিয়ে দিল নাসের হায়দারের হাতে। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো গাড়ির কাছে। কোর্ট মার্শাল বসানো হয়েছে নাসের হায়দারের জন্য। বিচারক হিসেবে রয়েছেন আর্মি জেনারেল এবং বিচার বিভাগের একজন বিচারক। সাময়িক প্রশিক্ষণপ্রাপ্ত দুজন উকিল। নাসের হায়দারকে হ্যান্ডকাপ পরিয়ে টেবিলে বসানো হলো। সামনে তার কোর্টরুমের জন্য বরাদ্দকৃত মাইক্রোফোন। পিউকে ডাকা হলো। শুরু হলো রিসার্চ কার্য। একের পর এক পাল্টাপাল্টি প্রশ্ন চলছে। পিউ তার হাতে থাকা সমস্ত প্রমাণ আর্মি জেনারেলের কাছে পেশ করলো। সকল প্রমাণাদির ভিত্তিতে এবং নিজের স্ত্রী খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো নাসের হায়দারকে। আর আশরাফ চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলো। মেয়ের দিকে তাকিয়ে স্মিতপ্রাণহীন হাসলেন নাসের হায়দার। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল পিউ।
পুলিশ নাসের হায়দারকে নিয়ে যেতে উদ্যত হতেই আসামি পক্ষের উকিল পিউকে জিজ্ঞেস করলো, আপনি কি আপনার বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান? উকিলের কথা শুনে পিউ ধীর পায়ে নাসের হায়দারের সামনে এলো। সে অনেক কিছুই বলতে চায় বাবা নামের এই অমানুষটাকে, কিন্তু বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। কিছুক্ষণ মনে রইল পিউ, এরপর মাথা উঁচু করে নাসের হায়দারের চোখে 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 রেখে বলে উঠল, পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা তুমি, তোমাকে আমি ঘৃণা করি, দূর হয়ে যাও আমার সামনে থেকে। নাসের হায়দারের চোখে নীল বেদনার জল দেখা গেল। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে কলিজা মচড়ে উঠল তার। কিছুই বলতে পারলেন না পিউকে। কেউ বুঝি গলা টিপে ধরে আছে। বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক করে শুধু বলে উঠল, কোনো বাবাই পৃথিবীতে খারাপ হয়ে জন্ম নেয় না রে মা। পরিস্থিতি বাবাদেরকে খারাপ করে দেয়। শুধু খারাপ নয়, জঘন্য থেকে জঘন্যতম। কথাটি বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না নাসের হায়দার। পুলিশের আগে আগে চলে গেলেন কারাগারের দিকে। হাঁটু মোড়ে মেঝেতে বসে পড়ল পিউ। সৃষ্টিকর্তা তার জন্য কি একটুও বাবা মায়ের আদর রাখতে পারল না? দুইজনকেই দুইভাবে কেড়ে নিতে হলো। পিউয়ের কান্নায় সৌম্যর চোখেও জল এসে গেল। আর্মি জেনারেল পিউকে উদ্দেশ্য করে সান্ত্বনার বাণী দিয়ে প্রস্থান করলেন। স্বর্গ এসে জড়িয়ে ধরল পিউকে, কোনো মতে শান্ত করে। স্বর্গ পিউকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সকল পরিস্থিতি যেন আশরাফ চৌধুরীর প্রতিকূলে। শালা নাসের হায়দার তাকে চূড়ান্ত ভাসিয়েছে। এদিকে মন্ত্রী মোস্তাক আহমেদ ফোন তুলছে না। বেটা নির্ঘাত মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এদিকে আমি শুলে চড়ে আছি, আর ওইদিকে উনি মস্তি করে ঘুরছে। আরও বার চারেক মোস্তাক আহমেদের নম্বর ডায়াল করে রাগে ফোন ছুঁড়ে মারলেন আশরাফ চৌধুরী। মেজর মোহিতকে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াতে পারলে মনে একটু শান্তি পাওয়া যেত। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে আশরাফ চৌধুরীর। আশরাফ চৌধুরীর বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে জনগণ। ক্রমাগত ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙছেন ক্রুদ্ধ জনতা। আইনের বিচারের আগে তারাই বিচার করবেন এই জানোয়ারের। তাদের বোকা বানিয়ে তাদের নাকের ডগায় বসে সব কুৎসিত অপকর্মের শোধ আজকেই তুলবেন তারা। কিছু মানুষ গেট টপকে ভেতরে ঢুকে গেল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না আশরাফ চৌধুরীকে। আরও কিছু ভাঙচুর করে চলে গেলেন তারা। কিছু মানুষ সুযোগ পেতেই ঘর থেকে দামি জিনিস নিতেও ভুললেন না। আশরাফ চৌধুরী তার গোপন ক্যামেরায় ঘাপটি মেরে বসে আছেন। মানুষের সকল কথাই তিনি শুনতে পাচ্ছেন। কেউ কেউ নাখাস ভাষায় গালিগালাজও করে যাচ্ছেন। আশরাফ চৌধুরী মনে মনে ভাবলেন, পরিস্থিতি খালি একবার স্বাভাবিক হোক, সব কটাকে চাকরা তুলে লবণ মরিচ লাগাবো। টিক টিক শব্দ তুলে আকম্বিক নীরবতা ভেঙে ঘড়ির কাঁটা জানান দিল এখন রাত 12টা। জানালার ফাঁক গলিয়ে মৃদু চাঁদের আলো স্বর্গের কক্ষের মেঝেতে হুটুপুটি করছে। থেকে থেকে দমকা বাতাসে সাদা ফিনফিনে পর্দাগুলো উড়ুড়ি করছে। চারপাশ নিস্তব্ধ, নিগড়। পিউ কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। এসির পাওয়ার কমিয়ে একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল স্বর্গ। 30 মিনিট যুদ্ধ করেও চোখে ঘুম আনতে পারল না সে। ইদানিং মুহিতের বুকে না শুলে
থাকতে চায় না তার। মোহিত নামক অস্তিত্ব, তার সকল অভ্যাস বদ অভ্যাসে পরিণত হয়েছে দিনে দিনে। আরও কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো স্বর্গ। পিউকে ভালো করে পর্যবেক্ষণ করে শব্দ না করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলো। আস্তে করে দরজা খুলে রুমের বাইরে এসে বাহির থেকে দরজা চাপিয়ে দিল। এদিকে নিজের প্রয়োজনীয় সকল কাজ গুছিয়ে ব্যাগ গুছালো মোহিত। সকালে সে তার নিজের কোয়ার্টারে ফিরে যাবে। এখানে থেকে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে তার। নাফিজ মাহমুদ বা স্বর্গ কারো কাছেই এমন প্রশ্নের সম্মুখীন হতে চায় না মোহিত, যার উত্তর তার জানা নেই। মোহিতের বাসা থেকে যেই কাজ হতো কমফোর্টলি করা যায়, অন্যের বাসায় সেটা ততটাই আনইজি। মায়ের জন্য মোহিত এতদিন এখানে পড়েছিল। নামিরা ফিরে এলে মোহিত সবাইকে নিয়ে তার বাবার পুরাতন বাড়িতে উঠবে। আবার একসাথে হেসে খেলে বাঁচবে তারা। এবার যে পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকেই মূল সমেত উপড়ে ফেলবে মোহিত। যে গ্লানি এই 6 বছর টেনেছে তারা প্রত্যেকে, তার আর পুনরাবৃত্তি হতে দেবে না সে কিছুতেই। দরজার সামনে কারো হাঁটার শব্দে সজাগ হলো মোহিত। মৃদু শব্দে নখ হতেই ঠোঁটে ফুটল প্রাপ্তির হাসি। দরজার ওপাশে কে আছে বুঝতে ন্যানো সেকেন্ড সময়ও লাগলো না তার। সহসাই রুমের লাইট নিভিয়ে খট করে দরজা খুলে হেঁচকা টেনে কোলে তুলে ফেললো স্বর্গকে। আদুরে বিড়ালের ন্যায় মোহিতের গলা জড়িয়ে ধরে মোহিতকে মুখ গুজল স্বর্গ। এরপর মোহিতের গলায় নাক ডুবিয়ে লম্বা এক নিঃশ্বাস নিল। মোহিতের গায়ের গন্ধে আপনা আপনি চোখ বন্ধ হয়ে এলো তার। এখন ভালো ঘুম হবে। স্বর্গকে বিছানায় এনে বসিয়ে দিল মোহিত। তার চলে যাওয়ার কথা এখনো বলেনি স্বর্গকে। কিভাবে কথাটা শুরু করবে সেটাও জানে না। মোহিত জানে চলে যাবার কথা শোনা মাত্রই মেয়েটা কষ্টে কেঁদে দিবে, কিন্তু মোহিতের যেতেই হবে। আরও দুটো পথের কাঁটা এখনো তুলতে বাকি আছে যে। নীরবতা ভেঙে আদরে কণ্ঠে বলে উঠল মোহিত, তুমি না বলেছিলে আজকে আসবে না, প্রিয়ের সাথে ঘুরবে? ঠোঁট উল্টালো স্বর্গ। এই মানুষটার সামনে আসলে তার যত ধরনের বাচ্চামো আছে সব করতে ইচ্ছে করে। মোহিতের শার্টের বাটনে আঙ্গুল খুঁড়তে খুঁড়তে বলল, তোমাকে ছাড়া ঘুম আসছিল না জানো? 1 ঘন্টা ধরে এভাবে চোখ বন্ধ করে রেখেছি আমি। বলেই হাত দিয়ে চোখ টিপে ধরে মোহিতকে দেখালো। মেয়েটির এমন কিউট ফেস দেখে ঠোঁট কামড়ে হেসে উঠল মোহিত। স্বর্গকে উদ্দেশ্য করে মোহিত বলল, চলো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, ভোর হবার আগেই চলে যাব কেমন? বড় বড় চোখ মেলে 2 ঠোঁট ফুলিয়ে স্বর্গ জবাব দিল, ডিম লাইট জ্বালিয়ে এসির পাওয়ার কমিয়ে কাঁথা জড়িয়ে স্বর্গকে বুকে টেনে শুয়ে পড়ল মোহিত। এই মুহূর্তে যেন তুলতুলে শরীরে এই উত্তাপটাই প্রয়োজন ছিল মোহিতের। মোহিতের পেশিবহুল হাতের নিচে গুটিসুটি মেরে মোহিতের বুকে চুপ করে শুয়ে শুয়ে এক শয়তানি ফন্দি আটল স্বর্গ। হঠাৎ ওই মোহিতের বাইসেপ পেশিতে কামড়ে ধরল স্বর্গ। আক্রমণে কোকিয়ে উঠল মোহিত। সর্বোচ্চ শক্তি দিয়ে কামড়ে ধরেছে স্বর্গ। ইদানিং নাকি মোহিতকে দেখলেই তার দাঁত কিরমির করে কামড়ানোর জন্য। দাঁত পিষে সবটা সহ্য করলো মোহিত। এদিকে মামাতো বোন আবার প্রেমিকা,
তার মধ্যে বউ। এমন বাম্পার অফার পেলে অল্প হলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে। কিছুক্ষণ বাদে মুখ সরিয়ে মুহিতের বুকে ঘাপটি মেরে রইল স্বর্গ। মুহিত নরম কণ্ঠে জানতে চাইল, মাংস খাওয়া শেষ মনা? স্বর্গ আস্তে করে বলল, স্বর্গকে একটু লজ্জা দিতে মুহিত আহ্লাদি স্বরে বলে উঠল, আমি তো সহ্য করে নিলাম, এখন আমি যদি খেতে শুরু করি তুমি সহ্য করতে পারবে তো বউ? মুহিতের মধুমাখা স্বরে তনু মন জ্বলে উঠল স্বর্গের। লোকটা দিনে দিনে বদের হাড্ডিতে পরিণত হচ্ছে, কিন্তু যত যাই হোক আজকে সে মুহিতের কাছে কিছুতেই ধরা দেবে না। হঠাৎই কথা ঘোরাতে বলে উঠল, বিলি কেটে দাও, ঘুম পেয়েছে। স্বর্গের ঘুম ঘুম কণ্ঠে বেসামাল হতে ইচ্ছে আছে মুহিতের, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বর্গকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিল। মুহিতের মনে হলো তার চলে যাওয়ার ব্যাপারে স্বর্গকে এখন বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিছুক্ষণ ইতস্তত করে মুহিত বলে উঠল, একটা কথা ছিল। বলো, শুনছি। আমি কাল ফিরে যাচ্ছি আমার কোয়ার্টারে। কথাটা শোনা মাত্র লাফ দিয়ে বসে গেল স্বর্গ। অবাক হয়ে জানতে চাইল, চলে যাচ্ছ মানে? স্বর্গের ডেসপারেট ভাব দেখে মোহিত স্বর্গকে কাছে টেনে নিজের কোলে বসালো। এরপর নিজের সাথে জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কিছু কাজ আছে, ওগুলো দ্রুত শেষ করে তোমাকে একবারে আমার কাছে নিয়ে যাব। মনে করো সেই কাজগুলোই দ্রুত শেষ করতে যাচ্ছি। মুহিত চলে যাবে ভাবতেই মন ভার হলো স্বর্গের। যেহেতু মুহিত বলেছে তার কাজ আছে, সেহেতু স্বর্গ কোনোভাবেই বাধা দেবে না মুহিতকে। আর মুহিত যেহেতু নিজে থেকে বলেনি কি কাজে যাচ্ছে, তাই স্বর্গ আগ বাড়িয়ে জিজ্ঞেস করে মুহিতকে বিব্রত করলো না। ভেজা কণ্ঠে মুহিতকে শক্ত করে জড়িয়ে ধরে অনুরোধ করে বলল, যেখানেই যাও আমার মুহিতকে অক্ষত অবস্থায় আমার কাছে ফেরত দিবে, প্রমিস। স্বর্গের কপালে অনেকগুলো চুমু খেয়ে মুহিত বলল, প্রমিস। পেরিয়ে গেছে 2 দিন, আশরাফ চৌধুরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্টার, জনগণ, ছোট বড় ইউটিউবার সবাই মিলে ভিড় করে আছে আশরাফ চৌধুরীর বাড়ির সামনে। একটা জলজ্যান্ত মানুষ গায়েব হয়ে গেল নিমিষেই, কেউই টের পেল না। যত ধরনের যানবাহন আছে প্রত্যেকটা জায়গায় খোঁজ নেওয়া হলো। আশরাফ চৌধুরীর ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হলো, ধরিয়ে দিন। মুহিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল, গেল কোথায়? হঠাৎই মুহিত সম্মুখে উদ্দেশ্য করে বলে উঠল, ক্যাপ্টেন চলো আহিয়ানকে দেখে আসি। বলেই বাঁকা হাসল মুহিত। ঢাকার নামি দামি একটা হোটেলের বিলাসবহুল কক্ষে 2 মেয়েকে নিয়ে ফুর্তিতে মেতেছে মন্ত্রী মোস্তাক আহমেদ। ফুর্তির সময় ফোন কলে ডিস্টার্ব করা একদম পছন্দ নয় তার। তার মনে যে ব্যক্তি প্রতিদিন নতুন দেহের স্বাদ না পেয়েছে, তার জীবন বৃথা। মনের মধ্যে আফসোস নিয়ে মরার কোনো স্বাদ নেই তার। যতদিন বাঁচবে ফুর্তি করেই বাঁচবে। ক্ষমতা বড়ই ভয়ঙ্কর জিনিস। ক্ষমতা থাকলে, টাকা থাকলে, আর টাকা থাকলে বাঘের চোখও কেনা যায়। না হলে তার মতো এক বুড়ো চুষা আমের কাছে কচি হট মেয়েগুলো যশ সঙ্গী হতে কেন আসবে?
নিজের ক্ষমতার দাপটে নিজেই হো হো করে হেসে উঠল। দুটো মেয়ে, বয়স 20 কি 22, খুবই ছোট ছোট পোশাকে মোস্তাক আহমেদের গায়ে পড়ে ডলাডলি করছে। আর মোস্তাক অবশেষে চোখ বন্ধ করে সুরাপানে ব্যস্ত। হঠাৎই খট করে খুলে গেল দরজা। ঘরে প্রবেশ করলো তিনজন উঁচু চওড়া কালো কাপড় পরিহিত আগন্তুক। হঠাৎ রুমের মধ্যে কারো আগমনে মেয়েগুলো দৌড়ে বিছানার সাদা চাদরে নিজেকে আবৃত করলো। হঠাৎই একজন কালো কাপড় পরিহিত লোক মেয়েগুলোর উদ্দেশ্যে গর্জে উঠে বলল, গেট আউট। ভয়ে মেয়েগুলো দ্রুত প্রস্থান করলো। রুমে হঠাৎ কারো আগমনে ভড়কে গেল মোস্তাক আহমেদ। মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে বালিশের নিচে রাখা রিভলভার বের করে যুবকগুলোর দিকে তাক করলো। রিভলভার ধরার স্টাইল দেখেই যুবকগুলো বুঝে গেল এই লোক কোনোদিন একটা গুলি তো দূরে থাক, ট্রিগারই চাপেনি। বন্দুক তাক করে মোস্তাক বলতে থাকলো, মুখের কাপড় খোল, শুয়োরের বাচ্চারা, দেখি বুকের কত পাটা। বলা মাত্রই মুখের কাপড় খুললো তারা। তাদের চেহারা দেখেই মোস্তাক বলে উঠল, তুই বেঁচে আছিস। হাসলো মুহিত তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠল, তুই কিসের মন্ত্রী? এত এত ঘটনা হয়ে যাচ্ছে আমাকে ঘিরে, তুই কিছুই জানিস না। মোস্তাক মুহিতের কথায় আগামাথা কিছুই বুঝতে পারল না। হঠাৎই মেজর আদ্রিয়ান জোরে এক ঘুষি বসিয়ে দিল মোস্তাকের পেটে। ঘুষি খেয়ে পেটের সব হাওয়া গালে জমা হলো। গাল ফুলিয়ে উফ শব্দ করে বসে পড়ল মোস্তাক। হাত থেকে ছিটকে পড়ল ভারী রিভলভার। ইন্টারকমে ফোন করার চেষ্টা করলো সে। সৌম্যর জন্য সেটাও পারল না। মুহিত গমগমে কণ্ঠে সৌম্যকে আদেশ দিল, ওকে বাথটাবে শুয়ে বেঁধে ফেলো। দুজন সেনা সদস্যর শক্তির সাথে টিকতে পারল না মোস্তাক। তাকে চাঙ্গদোলা করে তুলে নিয়ে বাথরুমের দিকে অগ্রসর হলো মেজর আদ্রিয়ান আর সৌম্য। মোস্তাক মুখের ঠাট বজায় রেখে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকলো, তোদের সব কটার চাকরি খেয়ে ফেলবো দেখিস, কার সাথে পাঙ্গা নিয়েছিস। বেঁচে থাকলে তবেই তো চাকরি খাবি বলে উঠল আদ্রিয়ান। সেনা সদস্যদের এমন হেয়ালি কথা শুনে এর আগে হিমাহিত জ্ঞান হারালো মোস্তাক। বাথটাবের পাশে থাকা কাচের বডি ওয়াশের বোতল দিয়ে মোহিতের মাথায় বাড়ি বসিয়ে দিল। হাত দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে হাতের কবজি থেকে উপর পর্যন্ত কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেল মোহিতের। রাগে চক্ষু লাল হয়ে গেল মোহিতের। ভাঙ্গা টুকরো করিয়ে মোস্তাকের চোখ বরাবর বেঁধিয়ে দিতে উদ্যত হতেই চোখ খিচে বন্ধ করে ফেলল মোস্তাক। একটু সাহস নিয়ে আমায় বাড়ি মেরেছিস বলেই হাহা করে হাসল মোহিত। মোস্তাকের গায়ে আগুন ধরে যাচ্ছে মোহিতের হাসিতে। নিজেকে নিজেই মন গালাগাল দিয়ে যাচ্ছে। সিকিউরিটি ছাড়া কেন এসেছে সেটা ভেবে। সিকিউরিটি সাথে থাকলে মোহিতের 13টা বাজিয়ে ঝেড়ে দিত আজকে সে। সামান্য মেজর হয়ে তাকে ব্যাটট্যাবের সাথে বেঁধে ফেলে। হঠাৎই স্কচ টেপ আটকে দেয় মোস্তাকের মুখে মোহিত। এবার মোস্তাকের ভয় করতে শুরু করে। কি করতে চাইছে এই মেজর? মোহিত আগ্নেয়গিরির লাভার ন্যায় রক্ত চক্ষু দিয়ে মোস্তাকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই যেদিন আমার মাকে
বাথটবে চুবিয়ে দিয়েছিলি না? কুকর্মের সকল স্মৃতি হাতড়ে মনে পড়ে যায় মোস্তাকের 6 বছর আগের সেই ঘটনা। আশরাফ চৌধুরীর কথা মতো আদনান ওয়াসিব ওর বাড়িতে তারা হানা দেয়। ড্রয়িং রুমে বসেছিল আদনান ওয়াসিব আর তার ছোট বাচ্চা ছেলেটা। তাদেরকে হত্যার সময় দোতলা থেকে আদনান ওয়াসিবের স্ত্রী দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। সকলেই যখন বাপ ছেলেকে নিয়ে পড়ে আছে, তখন মোস্তাক দৌড়ে গিয়ে খাবলে ধরে মিসেস তারিনের হাত। সপাটে গালে চড় মেরে সিঁড়িতে ফেলে দেয় তাকে। এরপর চুলির মুঠি ধরে টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে গিয়ে কি করবে ভাবতে থাকে। হঠাৎই ওয়াশরুমের খোলা দরজা তার নজরে পড়ে। তৎক্ষণাৎ এক শয়তানি বুদ্ধি চাপে তার মাথায়। ওয়াশরুমে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে শক্ত করে মিসেস তারিনের 2 হাত বেঁধে ফেলে। মহিলা অনেক আকুতি মিনতি করছিল তার বাচ্চাটার জন্য, কিন্তু মোস্তাকের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারছিল না। মহিলার আর্তনাদে মোস্তাকের কান ধরে গেল। পকেট থেকে টেপ বের করে মুখে লাগিয়ে দিয়ে বাথটবে ধাক্কা মারে। সিরামিকের শূন্য বাথটবে চিৎ হয়ে পড়তেই মাথা ফেটে জ্ঞান হারিয়ে ফেলেন মিসেস তারিন। মোস্তাক দ্রুততার সহিত বাথটবের কল চালু দিয়ে বেরিয়ে চলে আসে। মোস্তাকের ধ্যান ভাঙে পানি পড়ার শব্দে। ভয়ে চোখ বড় হয়ে যায় মোস্তাকের। মুখে করে অনেক কিছু বলার চেষ্টা করে যাচ্ছে। হাত পা এমন ভাবে বাঁধা হয়েছে ডাঙ্গায় তোলা মাছের মতো। মোস্তাক শুধু উল্টা পাল্টা করে যাচ্ছে, কিন্তু দাঁড়াতে পারছে না। টাকা ক্ষমতা কিছুই যেন আজ তার কাজে আসছে না। মুহিত বেদনা জড়িত কণ্ঠে বলতে থাকে, তোরা আমাদের পুরো পরিবার শেষ করে দিয়েছিস। আমার মাকে জিন্দা লাশ বানিয়ে রেখেছিস। ঠিক সময়ে আমরা না এলে মাও হয়তো বাবার ছোট ভাইয়ের মতো হারিয়ে যেত। তোদের জন্য আমার বোনটা 6 বছর ধরে বাংলাদেশে আসতে পারে না। হিসেব না চোখে কিভাবে তোকে ছাড়বো বল। মিনিট 10 বাদেই স্বচ্ছ পানিতে পরিপূর্ণ হলো বাথটব। মোহিত বসা থেকে উঠে দাঁড়িয়ে মোস্তাকের বুকে পাড়া দিয়ে ধরলো। তলিয়ে গেল মোস্তাক। মিনিট 2 বাদে ছেড়ে দিল। ভেসে উঠে যেন বেঁচে ফিরল মোস্তাক। এমন কঠিন দম বন্ধকর মৃত্যু কে চাইবে? মনে মনে ভাবল, মোস্তাক বেঁচে ফিরলে সকল খারাপ কাজ বাদ দিয়ে ভালো হয়ে যাবে। কিন্তু এই মেজর কি সেই সুযোগ তাকে দিবে? মোস্তাককে দ্বিতীয়বার পানিতে ডোবানোর আগে মুহিত তেজি কণ্ঠে বলে উঠল, তোকে আমি মেরে ফেলবো রে মন্ত্রী। তুই তোর এই ক্ষমতার জোরে কত মানুষের ক্ষতি করেছিস তুই নিজেও জানিস না। তোর লালসা মেটাতে ভার্সিটির মেয়েদের পর্যন্ত ছাড় দিসনি তুই। তুই দেশের ভবিষ্যৎ কি করবি? তুই আরো ভবিষ্যৎ নষ্ট করছিস। কতজনকে পাচার করেছিস আশরাফের সাথে মিলে? ক্রুদ্ধ হয়ে জানতে চাইল আদ্রিয়ান। তুই বেঁচে থাকলেই বরং দেশ ও দেশের মানুষের ক্ষতি। তার চেয়ে তুই মরে যা, কারণ তুই সমাজের জঞ্জাল, আর জঞ্জাল সাফ করাই আমাদের দায়িত্ব, বলে উঠল সৌম্য। মুহিত 2 হাত দিয়ে বাথটব ভর্তি পানিতে চুবিয়ে চেপে ধরল মোস্তাককে। তড়পাতে থাকলো মোস্তাক। মুহিতের মাথায় যেন খুন চেপে গিয়েছে। মোস্তাকের প্রাণবায়ুর বিনিময়েই যেন মুহিতের শান্তি মিলবে। ধস্তাধস্তির এক পর্যায়ে চোখ বড় হয়ে গেল মোস্তাকের, আর শেষ নিঃশ্বাসের সাথে
পানি বুড়কি কাটলো। মিনিট পাঁচেকের মধ্যেই ভেসে উঠল পানির উপরে। শেষ হয়ে গেল তাদের আরেকটি গোপন মিশন। দ্রুততার সাথে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে, মুখের টেপ তুলে, বাথরুম পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে নিথর মোস্তাককে ফেলে চলে গেল তারা। এবার আশরাফ চৌধুরীর পালা। কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে তাকে মুহিত। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন, এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।